নমস্কার, আমি দেবাশিস সাহা। আহ, দীর্ঘদিন ধরে আমি একটি বিখ্যাত ইনস্টিটিউশনের টিচার ছিলাম এবং বর্তমানে আমি আনএকাডেমির তরফ থেকে পড়াতে এসেছি এবং সেখানে ক্লাস আমি খুব এনজয় করছি। স্টুডেন্ট প্রচুর ভালোভাবে সাড়া দিচ্ছে। আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং আমাদের সেই সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস এর সঙ্গে সঙ্গে আমাদের যে পরীক্ষাগুলো রয়েছে পিএসসি মিসলিনিয়াস, আমাদের আইসিডিএস, বহু রকমের পরীক্ষা হচ্ছে এবং তার জন্য আমাদের এখানে ক্লাস দেওয়া হচ্ছে। এবং এই ক্লাসগুলোতে আমাদের যে রেলিভেন্ট কোয়েশ্চেন্স গুলো হয় তার একটা টপিক ধরে ধরে আলোচনা চলছে এবং সেই টপিক ধরে ধরে আলোচনাগুলো আমরা এখানে একটু আলোচনা করব। এখানে একটু বলবার রয়েছে যে যে চ্যাপ্টারগুলো আমি আগে করেছিলাম, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমি একটা সিরিজ ধরে করেছিলাম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পর আমি এখানে সিরিজ ধরে করেছিলাম আমাদের কি বলে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিছুটা করেছিলাম, ঠিক আছে। এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে সঙ্গে আমাদের ইন্দো গ্রিক, আমাদের ইন্দো গ্রিক ছাড়া হচ্ছে সাতবাহন, এগুলো আমি ধারাবাহিকভাবে পড়েছিলাম। আমাদের অ্যাংলো মারাঠা, এগুলো আমি সবই ধারাবাহিকভাবে পড়েছিলাম। তো এরপরে আমাদের একটা টপিক আজকে আমি পড়াবো, টাইটেলস অ্যান্ড এপিথেট, মনে থাকবে। টাইটেলস অ্যান্ড এপিথেট আমি পড়াবো এবং টাইটেলস অ্যান্ড এপিথেটের ক্ষেত্রে যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করব। তার আগে একটু বলে দিই, যারা এখনো পর্যন্ত আনএকাডেমিতে সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেয়। এবং সাবস্ক্রাইব করার জন্য যে পদ্ধতিটা আমাদের নিতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি, তোমরা ভালো করে একটু দেখো। এখানটায় রয়েছে দেখো ডিএসএসআর, ঠিক আছে। এখানে ডিএসএসআর এই কোডটা তোমাদের ইউজ করতে হবে এবং এখানে 10% ডিসকাউন্ট তোমরা পাবে। ক্লিয়ার? কি বললাম? ডিএসএসআর এই কোডটা তোমরা ইউজ করবে এবং এখান থেকে তোমরা 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। এবং বলে দিই, শুধু তাই নয়, যদি আগের প্লাস ক্লাস কিছু দেখে থাকো সেই প্লাস ক্লাসের জন্য তোমরা একটা ডিসকাউন্ট পাবে। বেশ, আরেকটু দেখিয়ে দিই আমি। এখানটা আমার পরিচয় রয়েছে, আমি কতদিন ক্লাস করেছিলাম বা কি বৃত্তান্ত এখানে, এবং আমার কোড এখানে ডিএসএসআর, এটা আমার লেখা আছে। এই কোডটা দিয়ে তোমরা কিন্তু ভর্তি হবে। যাই হোক, আজকের যে টপিকটা একটু আমি আলোচনা করব, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে টাইটেলস অ্যান্ড এপিথেট। আমি টাইটেলস অ্যান্ড এপিথেটটা দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। দেখো এখানে পুরোপুরি সিরিজটা দেওয়া রয়েছে, ঠিক আছে। বেশ, দেখো এপিথেট এবং পার্সোনালিটি এটা দুভাবেই দেওয়া আছে এখানে। ক্লিয়ার? দেখো প্রথমে বলা হয়েছে ডায়মন্ড অফ ইন্ডিয়া। ক্লিয়ার? ডায়মন্ড অফ ইন্ডিয়া কাকে বলে? গোপাল কৃষ্ণ গোখলেকে বলে। মনে থাকবে, ডায়মন্ড অফ ইন্ডিয়া কাকে বলে? গোপাল কৃষ্ণ গোখলেকে বলে। এবং দিস এপিথেট ওয়াজ গিভেন বাই বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ডায়মন্ড অফ ইন্ডিয়া গোপাল কৃষ্ণ গোখলেকে উপাধিটা দিয়েছিলেন। এবং এটা মনে রাখবে যে গোপাল কৃষ্ণ গোখলে এবং আমাদের বাল গঙ্গাধর তিলক এরা দুজনেই ছিলেন কোথায়? এরা দুজনেই ছিলেন আমাদের বিখ্যাত এলফিনস্টোন কলেজের স্টুডেন্ট। এবং এলফিনস্টোন কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় এনারা যাকে গুরুদেব হিসেবে পেয়েছিলেন মাথার উপরে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দাদাভাই নৌরুজি। ক্লিয়ার? পরবর্তীকালে একজন তোমার মডারেট হয়ে যান এবং আরেকজন হচ্ছে এক্সট্রিমিস্ট হয়ে যান। ক্লিয়ার? ডায়মন্ড অফ ইন্ডিয়া এই এপিথেটটা গোপালকৃষ্ণ গোখলেকে যখন আমাদের বালগঙ্গাধর তিলক দিয়েছিল, সেটা কিন্তু একটা তার মানে সম্মান বা একটা রেসপেক্টের উপর দাঁড় করে এটা দিয়েছিল। বলে দিই, গোপালকৃষ্ণ গোখলে এই ডায়মন্ড অফ ইন্ডিয়া ছাড়াও আরেকটা তার উপাধি আছে মহামতি। মহামতি নামেও কিন্তু গোপালকৃষ্ণ গোখলে পরিচিত। ক্লিয়ার? এবার আমরা যে বালগঙ্গাধর তিলককে বললাম, বালগঙ্গাধর তিলক কিন্তু মারাঠা কেশরী নামে পরিচিত ছিল। এবং শুধু মারাঠা কেশরী নয়, আমাদের লায়ন অফ তোমার মারাঠা নামেও পরিচিত ছিলেন। এবং তাকে কি বলা হবে? এবং এই কি বলে আমাদের তিলক, তিলক কিন্তু বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন, যেমন গীতা রহস্য তার একটা বিখ্যাত গ্রন্থ। এবং গীতা রহস্য ছাড়া তিলকের আরেকটি বিখ্যাত গ্রন্থ ছিল, সেটা হচ্ছে আমাদের কি আর্কটিক হোম অফ দ্য ভেদাস। এবং আর্কটিক হোম অফ দ্য ভেদাসে তিনি আর্যদের নিয়ে আলোচনা করেছিলেন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ডায়মন্ড অফ ইন্ডিয়া গোপাল কৃষ্ণ গোখলে এবং তার সঙ্গে আরো কিছু আলোচনা আমরা পেয়ে গেলাম। নেক্সট এবার আমরা পাচ্ছি মহামতি। মহামতি কাকে বলা হয়? মহামতি বলা হয় গোপাল কৃষ্ণ গোখলেকে। তাই তো? গোপাল কৃষ্ণ গোখলে মানে নিশ্চয়ই মনে আছে,
জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1905 সালে। এবং 1905 সালে যখন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন, তখন উনি হচ্ছে স্বদেশী এবং বয়কট এই দুটো কথাকে কিন্তু উনি অ্যাডপ্ট করেছিলেন। মনে থাকবে, মহামতি গোপাল কৃষ্ণ গোখলে। যাই হোক, গোপাল কৃষ্ণ গোখলে কিছু পত্রিকা সম্পাদনা করেছিলেন। পত্রিকা সম্পাদনা করা ছাড়াও তিনি কিন্তু তারই অনুরোধে, গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধেই কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের ফিরে এসেছিল কোথায়, ভারতবর্ষে। মনে থাকবে। এবং এখানে আমি আরেকটা কথা বলবো যে গোপাল কৃষ্ণ গোখলে আমাদের দুজনের কিন্তু মেন্টর ছিলেন, দুজনের গুরুদেব ছিলেন। একজন হচ্ছে বাল গঙ্গাধর, একজন হচ্ছে আমাদের বলো ইয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, এবং আরেকজন হলেন আমাদের এখানে আরেক বিখ্যাত লোক মোহাম্মদ আলী জিন্নাহ। দুজনেই কিন্তু আমাদের কি ছিলেন, আমাদের গুরুদেব ছিলেন। নেক্সট, এরপর আমরা চলে যাই আমাদের কোথায় আছে, মহাত্মায় মোহনদাস করমচাঁদ গান্ধী। আমরা নিশ্চয়ই জানি মহাত্মা কাকে বলা হয়, মোহনদাস করমচাঁদ গান্ধীকে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা ছাড়াও আরো কিছু উপাধি আমাদের দেওয়া হয়। কি বলা হয় এই মোহনদাস করমচাঁদ গান্ধীকে? মহাত্মা ছাড়াও তাকে বলা হয় ফাদার অফ নেশন। ক্লিয়ার? মহাত্মা উপাধিটা তাকে দিয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলেকে, আমাদের কে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে মোহনদাস করমচাঁদ গান্ধী আরেকটু উপাধি দিয়েছিলেন, সেটা হচ্ছে গুরুদেব। মনে থাকবে। এবার বলে দিই, এই মোহনদাস করমচাঁদ গান্ধীর আরো একটা বড় ব্যাপার রয়েছে এখানে। সেই বড় ব্যাপারটি কি সেটা একটু বলি, যে মোহনদাস করমচাঁদ গান্ধী সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস তাকে দিয়েছিল হচ্ছে ফাদার অফ নেশন। এবং ফাদার অফ নেশন যখন মোহনদাস করমচাঁদ গান্ধী সুভাষচন্দ্র বোসকে দিয়েছিলেন, আহ, সুভাষচন্দ্র বোস যখন ফাদার অফ নেশন উপাধিটা মোহনদাস করমচাঁদ গান্ধীকে দিয়েছিলেন, তখন মোহনদাস করমচাঁদ গান্ধী আবার সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন কি, পেট্রিয়ট অফ অল পেট্রিয়টস এবং প্রিন্স অফ পেট্রিয়টস। মনে থাকবে। নেক্সট, তারপর রয়েছে লায়ন অফ ফ্রিডম। লায়ন অফ ফ্রিডম এই উপাধিটা কাকে দেওয়া হয়েছিল? লায়ন অফ ফ্রিডম উপাধিটা দেওয়া হয়েছিল বিপিন চন্দ্র পালকে। মনে থাকবে, বিপিন চন্দ্র পালকে আমরা লায়ন অফ ফ্রিডম বলি। এই উপাধিটা দিয়েছিলেন একজন বিখ্যাত আমাদের এক্সট্রিমিস্ট ব্যক্তিত্ব, যার নাম চিদম্বরম পিল্লাই। বিখ্যাত একজন এক্সট্রিমিস্ট ব্যক্তিত্ব যার নাম ছিল চিদম্বরম পিল্লাই। তাকে বলেছিল হচ্ছে লায়ন অফ ফ্রিডম। মনে থাকবে, লায়ন অফ ফ্রিডম বলেছিল। আচ্ছা, তারপর রয়েছে কি, তারপর রয়েছে আমাদের আরেকটা কথা এখানে বলে রাখি, বিপিন চন্দ্র পালকে আবার বলা হয় কি, ফাদার অফ রিভলিউশনারি থট অফ ইন্ডিয়া। দেখো ঠিক তার পরের লাইনে লেখা আছে ফাদার অফ রিভলিউশনারি থট অফ ইন্ডিয়া, বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালের অ্যাক্টিভিটিস গুলো একটু মনে রাখতে হয়। বিপিন চন্দ্র পাল বন্দে মাতরম বলে একটি পত্রিকা সম্পাদনা করতেন 1906 সালে। এবং এই বন্দে মাতরম পত্রিকা 1906 সালে যখন তিনি সম্পাদনা করতেন, হ্যাঁ, তখন তিনি তার প্রকাশকও ছিলেন। পরবর্তীকালে এই বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হন কে, অরবিন্দ ঘোষ। একটি অসাধারণ বই লিখেছিলেন বিপিন চন্দ্র পাল, যেটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ। সেই বইটির নাম কি ছিল? সেই বইটির নাম ছিল আমাদের মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম। ক্লিয়ার? বিপিন চন্দ্র পাল। যাই হোক, বিপিন চন্দ্র পাল এই মডারেট কংগ্রেসের খুব সমালোচনা করেছিলেন, এটা মনে রাখবে। এবং বিপিন চন্দ্র পালের তোমার কি বলবো, আহ, খুব প্রভাবিত ছিলেন কার দ্বারা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তার পলিটিক্যাল গুরু ছিল হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মনে থাকবে। এবং বিপিন চন্দ্র পাল তোমার প্রভাব স্পিরিচুয়াল গুরু ছিলেন হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী। যাই হোক, এরপর আসছে কে, এরপর আসছে আমাদের গণেশ বাসুদেব যোশী, জিভি যোশী, তাই তো, যাকে আমরা কাকা সাহেব নামে চিনি। গণেশ বাসুদেব যোশী, যাকে আমরা কাকা সাহেব নামে চিনি। মনে থাকবে, গণেশ বাসুদেব যোশী কাকা সাহেব নামে চিনি। এই ভদ্রলোক আমাদের ছিলেন কি, পুনা সার্বজনীন সভার সঙ্গে জড়িত ছিলেন। ক্লিয়ার? কি বললাম? পুনা সার্বজনীন সভার সঙ্গে উনি জড়িত ছিলেন। ক্লিয়ার? মনে রাখবে, এই গণেশ বাসুদেব যোশী উনি কি করেছিলেন, আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা বড় কাজ করেছিলেন। এবং তার একটা বড় ভূমিকা রয়েছে যে তিনি আমাদের মডারেট মুভমেন্টের সঙ্গে সঙ্গে সংস্কারমূলক কাজগুলো উনি তৈরি করেছিলেন। ক্লিয়ার? তার পুনা সার্বজনীন সভার সঙ্গে জিবি যোশী জড়িত ছিল, এটা আমরা জানবো। এবার রয়েছে কাকাবাবু। কাকাবাবু আমরা কাকে বলি? মুজাফফর আহমেদকে। ক্লিয়ার? কাকাবাবু নামে পরিচিত। উনি একজন প্রখ্যাত কমিউনিস্ট লিডার। ক্লিয়ার? মুজাফফর আহমেদ একজন প্রখ্যাত কমিউনিস্ট লিডার। এবং মুজাফফর আহমেদের সবচেয়ে বড় জায়গা বা বড় ব্যাপার যেটা রয়েছে কমিউনিস্ট লিডার ছাড়াও,
তিনি কানপুর বলশেবিক কনস্পিরেসি কেসে জড়িয়ে পড়েন 1924 এবং সেখানে তার কারাদণ্ড হয়, 4 বছরের কারাদণ্ড হয়, ঠিক আছে। এবং উনি এরপরে বিরাট কনস্পিরেসি কেসে জড়িয়ে পড়েন 1929 সালে। আমাদের কমিউনিস্ট পার্টির আন্দোলনে মুজফফর আহমেদ একটা উজ্জ্বল ব্যক্তিত্ব বা উজ্জ্বল নাম, ক্লিয়ার, বেশ। এবং আমাদের আহ, কমিউনিস্ট পার্টির ইতিহাসেও তার একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে। আমাদের যে গ্রন্থটা লেখা রয়েছে কমিউনিস্ট পার্টির ইতিহাস, মুজফফর আহমেদের কিন্তু তার উপর একটা রচনাও রয়েছে, ক্লিয়ার। এবার দেখো তোমরা, রয়েছে কি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়েছে? বাল গঙ্গাধর তিলককে। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়েছে? বাল গঙ্গাধর তিলককে। এবং দিস এপিথেট ওয়াজ গিভেন বাই ভ্যালেন্টাইন চিরো। এই যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল। এই উপাধিটা তাকে কে দিয়েছিল? ভ্যালেন্টাইন চিরোল। ভ্যালেন্টাইন চিরোল লেখা বইটার নাম কি? ভ্যালেন্টাইন চিরোল লেখা বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান আনরেস্ট, যেটা 1910 বা 1910 সালে প্রকাশিত হয়েছিল। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে, বলা হয়েছিল বালগঙ্গাধর তিলককে। এবং যে ব্যক্তি এই নামটি দিয়েছিলেন তার নাম ভ্যালেন্টাইন চিরোল। এবং ভ্যালেন্টাইন চিরোল 1910 সালে কি হয়েছিল, এই ইন্ডিয়ান আনরেস্ট এই উপাধিটা তাকে দিয়েছিলেন, তাই তো, মানে তার বইতে দিয়েছিলেন। বালগঙ্গাধর তিলক এছাড়াও মারাঠা কেশরী নামে পরিচিত, নিশ্চয়ই জানো তোমরা, এবং লায়ন অফ মারাঠা নামেও পরিচিত, ক্লিয়ার। এবং লোকমান্য নামেও পরিচিত ছিলেন। 1916 খ্রিস্টাব্দে হোম রুল মুভমেন্ট করার সময় বালগঙ্গাধর তিলক লোকমান্য উপাধি পান। নেক্সট, তারপর রয়েছে ফাদার অফ টু নেশন থিওরি। ফাদার অফ টু নেশন থিওরি, এটা কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান। মনে থাকবে, ফাদার অফ টু নেশন থিওরি কাকে বলা হয়েছিল? স্যার সৈয়দ আহমেদ খান, ক্লিয়ার। স্যার সৈয়দ আহমেদ খান ফাদার অফ টু নেশন থিওরি ছাড়াও তাকে বলা হয়েছিল রাজা রামমোহন রায় অফ মুসলিম কমিউনিটি। মনে থাকবে কি বলা হয়েছিল? রাজা রামমোহন রায় অফ মুসলিম কমিউনিটি। কাকে বলা হয়েছিল? স্যার সৈয়দ আহমেদ খানকে, বেশ। তারপর রয়েছে কে? ফাদার অফ নন অ্যালায়েন্সড মুভমেন্ট। আচ্ছা, তার আগে একটু সৈয়দ আহমেদ খানের সম্পর্কে একটু বলে নিই। স্যার সৈয়দ আহমেদ খান আমাদের আলিগড় মুভমেন্ট করেছিল 1875-এ, এবং আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করেছিল 1875 থেকে 77, ঠিক আছে। এবং সেই কলেজের অধ্যক্ষ পদে যাকে নিয়োগ করেছিলেন তিনি হচ্ছেন থিওডোর বেগ, মনে থাকবে। এবং তার সায়েন্টিফিক সোসাইটি খুব বিখ্যাত একটি সংস্থা ছিল। এবং ইন্ডিয়ান পেট্রিওটিক অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে আমাদের কি করেছিল, কাদের এগেনস্টে? কংগ্রেসের এগেনস্টে এটা তৈরি করেছিল। এবং স্যার সৈয়দ আহমেদ খানের একটা বিখ্যাত ডায়ালগ আছে, আমাদের কি বলেছিল, মডারেট কংগ্রেস অ্যাস, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে বলেছিলেন। কি কথা বলেছিলেন? উনি বলেছিলেন যে একটা ওয়ার উইদাউট আর্মস, এ ওয়ার উইদাউট আর্মস, ক্লিয়ার। এবং টু নেশন থিওরির কথা উনি প্রথম বলেন। এরপর রয়েছে কে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুকে আমরা কি বলছি? ফাদার অফ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। উনি চাচা নামেও পরিচিত, জওহরলাল নেহেরু। ফাদার অফ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, নন অ্যালায়েন্স করা আছে, নন অ্যালাইনমেন্ট করলে ভালো হয়, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু একজন ভালো রচয়িতা। জওহরলাল নেহেরুর লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে কি কি রয়েছে? জওহরলাল নেহেরুর লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা তার বিখ্যাত বই, মনে থাকবে, বেশ। জওহরলাল নেহেরু এই দুটো বিখ্যাত বই ছাড়া আরো লিখেছিলেন সোভিয়েত রাশিয়া, ক্লিয়ার। এবং তার জেলে বসি বন্দি অবস্থাতে তার লেখা বই হচ্ছে বেরিয়েছিল ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আমাদের আহমদনগর জেলে উনি বন্দী ছিলেন, তা মনে রাখবে, জওহরলাল নেহেরু। এবং জওহরলাল নেহেরু 1928-এ তিনি কি করেছিলেন, আমাদের যে মতিলাল নেহেরু কমিশন হয়েছিল তার একজন সদস্য ছিলেন। এবং জাতীয় কংগ্রেসের বহুবার প্রেসিডেন্ট হয়েছেন। এবং তার মধ্যে আমরা নিশ্চয়ই জানি 1938, 39, 1936, 37, 1936-37 এই দুটো সেশনে তার হচ্ছে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এবং 1929 তার যখন ডেবিউ হয়, 1929 সাল, 1929 সালের কোন সেশন? 1929 সালে হচ্ছে আমাদের লাহোর অধিবেশনে তিনি পূর্ণ স্বরাজের দাবি করেন এবং আমাদের ট্রাই কালারের একটা ফ্ল্যাগ তুলে দেন রাবি নদীর তীরে, ক্লিয়ার। জওহরলাল নেহরু আমাদের কি বলবো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম ব্যক্তিত্ব। তার বাবা মতিলাল নেহরুর ছায়া থেকে বেরিয়ে জওহরলাল নেহরু কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, ক্লিয়ার, বেশ। জওহরলাল নেহরু আমাদের নন কোঅপারেশন মুভমেন্টে জড়িয়ে পড়েছিলেন। তারপর সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলাকালীন তিনি কিন্তু গ্রেপ্তারও হয়ে যান, ক্লিয়ার। তারপর দেখি আমরা বিখ্যাত ব্যক্তিত্ব অ্যালান অক্টোভিয়ান হিউম, যাকে বলছি আমরা ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি।
ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি কাকে বলছি? অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যাকচুয়ালি অ্যালান অক্টোভিয়ান হিউম একজন ব্রিটিশ সিভিলিয়ান ছিলেন এবং ভাইসরয়ের আন্ডারে উনি চাকরি করতেন, এবং উনি চাকরি করাকালীন উনি কি করেছিলেন, এই 9 ভলিউমের 7 ভলিউমের একটা গোপন ফাইল পেয়েছিল, যেখান থেকে উনি কি করেন, ভারতীয়দের রক্ষার্থে, ভারতীয় ছাত্রছাত্রীদের রক্ষার্থে যারা এটা ঠিক করেছিল যে রাজনৈতিক হত্যাকাণ্ড করবে, তাদেরকে রক্ষা করবার জন্য উনি কি করেন, ওই গোপন ফাইলটি নিজের কাছে নিয়ে আসেন এবং একটি তোমার কি বলবো উম, ওই ফাইল পেশ করেন, এবং সেই একটি চিঠি পেশ করেন, এবং চিঠি পেশ করে তিনি স্টুডেন্টদের সঙ্গে মিট করেন, এবং স্টুডেন্টদের সঙ্গে মিট করে তিনি কি করেন, আমাদের ওই একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে একটা সংস্থা তৈরি করেন, তাই তো? অ্যালান অক্টোভিয়ান হিউম। এবং অ্যালান অক্টোভিয়ান হিউমের সম্পর্কে জানতে গেলে একটা জীবনী গ্রন্থ পড়তে হয়, সেটা উইলিয়াম ওয়েডারবার্নের বই, অ্যালান অক্টোভিয়ান হিউম, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অ্যালান অক্টোভিয়ান হিউম, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মনে থাকবে? বেশ। এই বইটি কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউমের খুব পরিচিত এবং একটা উপর বিখ্যাত বই, উইলিয়াম ওয়েডারবার্নের লেখা। অ্যালান অক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের ফার্স্ট সেক্রেটারি হয়েছিলেন 1885 সালে, এবং অ্যালান অক্টোভিয়ান হিউম দীর্ঘদিন 1885 থেকে 1890 টানা 6 বছর এই সেক্রেটারি পোস্টে ছিলেন। ক্লিয়ার? উনি কিন্তু কংগ্রেসের কোনো বড় প্রেসিডেন্ট হন। বেশ। এবং এই যে তার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার একটা প্রিভিয়াস নেম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এটা 1882 সালে তিনি তৈরি করেছিলেন। কোথায়? পুনাতে, মনে থাকবে। এবার আমাদের আসছে কে, ফাদার অফ ইয়ং বেঙ্গল আর্ট। ফাদার অফ ইয়ং বেঙ্গল আর্ট ইনি কে? অবনীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? রবীন্দ্রনাথের আত্মীয়, এবং তার দ্বারা কি হয়েছিল, যে বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের যে সূচনা হয়েছিল, তার তো অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মস্ত বড় ভূমিকা ছিল, এবং তার ছবিগুলো কিন্তু তারই একটা কি বলবো প্রতিচ্ছবি বা রিফ্লেকশন। ক্লিয়ার? অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রচুর ছবি প্রচুর ছবি এঁকেছিলেন, যে ছবিগুলো খুব অর্থবহ ছবি ছিল, যেমন ভারত মাতা, তাই তো? এই আমাদের বিখ্যাত ছবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বেশ। এরপর রয়েছে কি, ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম কাকে বলা হচ্ছে? ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম, এটা হচ্ছে রাজা রামমোহন রায়। ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। এছাড়াও তাকে কি বলা হয়? মর্নিং স্টার অফ ইন্ডিয়া, মর্নিং স্টার অফ ইন্ডিয়াও তাকে বলা হয়। ক্লিয়ার? মর্নিং স্টার অফ ইন্ডিয়াও তাকে বলা হয়। এছাড়া মর্নিং স্টার অফ ইন্ডিয়া ছাড়াও রাজা রামমোহন রায়কে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি হচ্ছে ইন্ডিয়ান প্রমিথিউস, ইন্ডিয়ান প্রমিথিউস আমরা বলি। ঠিক আছে? বেশ। এবং ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, তাও আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন রাজা রামমোহন রায়কে। এবং রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কৃতিত্বের মধ্যে রয়েছে শহীদ অবতা নিবারণ 1829, 1815 রয়েছে তার আত্মীয় সভা, এবং 1828 থেকে 1830 মধ্যে তার তৈরি হয় কি, ব্রাহ্ম সমাজ, মনে থাকবে। বেশ। তুহাফাতুল মুহাইদিন, একটা বিখ্যাত তোমার কি বলবো, তুহাফাতুল মুহাইদিন একটা বিখ্যাত পত্রিকা, এবং তুহাফাতুল মুহাইদিন ছাড়াও রাজা রামমোহন রায়ের আর বেশ কিছু গ্রন্থ আছে, তাই তো? বেশ। উনি আহ, 4টে ভাষায় বঙ্গদূত, বঙ্গদূত বলে একটা পত্রিকার উনি সম্পাদনা করেছিলেন। ঠিক আছে? মিরাতুল আকবর এই পত্রিকারও সম্পাদনা করেছিলেন আমাদের রাজা রামমোহন রায়। ক্লিয়ার? 1830-তে উনি ইংল্যান্ডে যান, এবং কার হয়ে যান? আকবর আমাদের হচ্ছে আকবর টু। আকবর টু হচ্ছে মুঘলদের শেষ দিকের সম্রাট, লেটার মুঘল যুগের আকবর টু তাকে পাঠিয়েছিলেন, এবং তিনি সওয়াল জবাব করে তার পেনশন ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এবং এই জন্য তাকে খুশি হয়ে আমাদের কি দেওয়া হয়েছিল, রাজা উপাধি দিয়েছিলেন। ঠিক আছে? মনে থাকবে এটা, রাজা রামমোহন রায়কে। তিনি বাংলা গদ্যরীতিরও কিন্তু জনক বলে অনেকে বলে থাকেন, যে সংস্কৃত থেকে বাংলা গদ্যরীতি লেখার একটা চেষ্টা তিনি করেছিলেন। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই তো? বি আর আম্বেদকর অনেকভাবেই বিখ্যাত। বি আর আম্বেদকরের ক্ষেত্রে ডব্লিউবিসিএস এর যে কোশ্চেনটা আসে, প্রথমেই মনে পড়ে যায় যে বি আর আম্বেদকর 1920 আমাদের 1927-এর 25 ডিসেম্বর তিনি কি করেন, মনুস্মৃতি পুড়িয়ে দেন, তাই তো? মনুস্মৃতি পুড়িয়ে দেন, এবং মনুস্মৃতি পুড়িয়ে দিয়ে আমাদের কি করেন, আমাদের মনুস্মৃতি দহন দিবস পালন করে তিনি প্রতিবাদ করেন, এবং তিনি মাহার মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন। শুধু মাহার মুভমেন্টই নয়, বি আর আম্বেদকর আমাদের জড়িয়ে পড়েন কোথায়, আমাদের এই কমিউনিস্ট পার্টি, এবং আমাদের হচ্ছে কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়ে পড়েন, এবং কমিউনিস্ট পার্টির পরে ইন্ডিয়ান কনস্টিটিউশনে তার একটা বড় রকমের ভূমিকা থাকে। ঠিক আছে? বি আর আম্বেদকর রামকলা মন্দির সত্যাগ্রহ করেছিল, মহাট্যাং সত্যাগ্রহ করেছিল, এবং মাহার মুভমেন্টও করেছিল। ক্লিয়ার? মনে থাকবে। তার লেখা বিখ্যাত বইয়ের মধ্যে আছে বুদ্ধ অ্যান্ড কার্ল মার্কস, হু আর শুদ্রাস। ঠিক আছে? এইগুলো হচ্ছে তার বিখ্যাত বই বি আর আম্বেদকরের। নেক্সট, তারপর রয়েছে কে, স্যার সৈয়দ আহমেদ।
রায়বেরিলি অফ উত্তরপ্রদেশ, তিনি হচ্ছে এনাকে বলা হয় কি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সরি ফাদার অফ কি বললাম, ওয়াহাবি মুভমেন্ট, ফাদার অফ ওয়াহাবি মুভমেন্ট, ঠিক আছে, ওয়াহাবি মুভমেন্ট অফ লিখবে না, ফাদার অফ ওয়াহাবি মুভমেন্ট হলো কাকে বলা হচ্ছে, স্যার সৈয়দ আহমেদ রায়বেরিলি অফ উত্তরপ্রদেশ। ক্লিয়ার? এখান থেকেই তোমার সূত্রপাত হয়েছিল ওয়াহাবি মুভমেন্টে, তাই তার নামে রাখা হয়েছে আমাদের কি ওয়াহাবি মুভমেন্ট, ঠিক আছে। এবং এখানে দেখে নাও যে ওয়াহাবি মুভমেন্টের চরিত্রটা কি ছিল। ওয়াহাবি মুভমেন্টের চরিত্রটা একটা ধর্ম নিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ দিকে একটা কৃষক বিদ্রোহের রূপ পরিগ্রহ করেছিল, তাই তো? বেশ। ফরাজি আন্দোলনের নেতাদের নাম মনে রাখতে হয়, ঠিক আছে, আমরা মনে রাখবো। যেমন আমি একটা প্রশ্ন করলাম, বলো তিতুমির ছিল ফরাজি আন্দোলনের নেতা, নাকি আমাদের মির নিসার আলি ছাড়া? তিতুমির বা মির নিসার আলি, নাকি হচ্ছে দুদু মিয়া, কে ছিল এই দুজনের মধ্যে ফরাজি আন্দোলনের নেতা? এটা তোমার আমাকে উত্তর দেবে। বেশ। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। লর্ড কর্নওয়ালিস বিখ্যাত রাজনীতির জন্য, 1793-তে তার চিরস্থায়ী বন্দোবস্তের জন্য, তাই তো? মনে থাকবে। এবং লর্ড কর্নওয়ালিসের আরো একটা বড় ক্ষেত্র হলো কি, তিনি আমাদের চেষ্টা করেছিলেন পলিসি সিস্টেমটাকে উনি চেঞ্জ করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, এবং একটা পোশাক দিয়েছিলেন তিনি পুলিশকে। এবার আমরা চলে যাব লর্ড কর্নওয়ালিসের পরে, আমরা চলে যাব বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন উইডোরি ম্যারেজ তোমার করেন, এবং সেই সঙ্গে সঙ্গে তার বিপুল যে জনপ্রিয়তা হয়, তার উপর নির্ভর করে বিদ্যাসাগর কথাটা বলা হতে থাকে। এবং বিদ্যাসাগর অফ মহারাষ্ট্র বলা হয় কাকে? বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতকে। বিদ্যাসাগর অফ মহারাষ্ট্র আমরা কাকে বলে থাকি? বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। এবং আরেকটা নাম আছে যে বিদ্যাসাগর অফ সাউথ ইন্ডিয়া, তাই তো, তা কাকে বলা হয়? বিশ্বলিঙ্গম পান্ডালুকে। বিশ্বলিঙ্গম পান্ডালুকে বলা হয় বিদ্যাসাগর অফ সাউথ ইন্ডিয়া, বিদ্যাসাগর অফ সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, মনে থাকবে। বেশ। বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের তৈরি দলের নাম কি বলতে পারো? 1850-তে তৈরি করেছিলেন বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। দলটার নাম, অর্গানাইজেশনটার নাম কি? বিধবা বিবাহ সমিতি। বিধবা বিবাহ সমিতি করেছিল বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, ঠিক আছে। বেশ। এবার আমরা আসছি লর্ড কর্নওয়ালিসের ফাদার অফ মডার্ন পুলিশ সিস্টেম অফ ইন্ডিয়া। ফাদার অফ মডার্ন পুলিশ সিস্টেম অফ ইন্ডিয়া আমাদের তৈরি করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, বুঝলে? বেশ। এইবার দেখো এখান থেকে আমাদের যেটা রয়েছে, হ্যাঁ, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি তা বলেছি এখানে, বি আর আম্বেদকর বললাম, লর্ড কর্নওয়ালিস বললাম, হ্যাঁ, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত বললাম। ফাদার অফ মডার্ন পুলিশ সিস্টেম অফ ইন্ডিয়া লর্ড কর্নওয়ালিস বললাম। লর্ড কর্নওয়ালিসের সময় আমাদের কি হয়? পুলিশের একটা পোশাক আছে নির্দিষ্ট। এবার আমরা আসছি ফাদার অফ মহালয়ারি সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া। ফাদার অফ মহালয়ারি সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া, এটা বলা হয় কাকে? হোল্ট ম্যাকেঞ্জিকে। হোল্ট ম্যাকেঞ্জিকে আমরা বলি ফাদার অফ মহালয়ারি সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, তাকে বললাম হোল্ট ম্যাকেঞ্জিকে, তাই তো। এবার বলে দিই, আগে এসেছিল কি চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্টের পরে কি আসে? পার্মানেন্ট সেটেলমেন্টের পরে চলে আসে আমাদের রায়তরি ব্যবস্থা 1820 সালে। এবং রায়তরি ব্যবস্থার পরে আসে কি মহালয়ারি সিস্টেম, যেটা 1800 আমরা দেখতে পাই 20 পরে 22 সালে এসেছিল। ক্লিয়ার? বেশ। তারা মহালয়ারি সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া আমরা বললাম হোল্ট ম্যাকেঞ্জি, তাই তো। তারপর আরেকটা সিস্টেম কি ছিল? রায়তওয়ারি সিস্টেম। এটা একটু ভালো করে পড়বে, এটার উপর প্রশ্ন হয়। রায়তওয়ারি সিস্টেম, এলফিনস্টোন আর চার্লস স্ট্রিট, তাই তো? হুম, ঠিক। ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া। ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া, ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, তাই তো। লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, লর্ড ডালহৌসির সময় অনেকগুলো কাজ হয়েছিল। যেমন দেখা যাক আমাদের লর্ড ডালহৌসির সময় সত্য বিলোপ নীতি, তাই তো। এবং সেই সত্য বিলোপ নীতি দিয়ে লর্ড ডালহৌসি আমাদের কি করেছিল? কোন রাজ্যগুলো জয় করেছিল? ভালো করে মনে রাখতে হবে, ঝাঁসি 1853-তে, ঠিক আছে, জয় করেছিলেন। 1848 সালে হচ্ছে সাতারা। এবং কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস বা প্রিটেক্সট অফ ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আরেকটা জায়গা উনি নিয়ে নিয়েছিলেন, তার নাম হচ্ছে আওয়াধ, ঠিক আছে। লর্ড ডালহৌসি এগুলো একটা বিখ্যাত কৃতিত্ব। এবং বলে রাখি একটা কথা, যে লর্ড ডালহৌসিকে অনেকে বলেছেন নেকেড ইম্পেরিয়ালিস্ট, নগ্ন সাম্রাজ্যবাদী বলে অনেকে অভিহিত করেছেন। ক্লিয়ার? নেক্সট, মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি। মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি, এটা হচ্ছে কাকে বলা হয়? ম্যাডাম কামা। মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি কাকে বলা হয়? ম্যাডাম কামা।
ম্যাডাম কামা কথা নিশ্চয়ই মনে আছে, উনি ইংল্যান্ড প্যারিসে দীর্ঘদিন ছিলেন এবং স্টুটগার্টে থাকাকালীন উনি ট্রাই কালারের ফ্ল্যাগ তুলেছিলেন। স্টুটগার্টে থাকাকালীন উনি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলেছিলেন, ঠিক আছে। এবং উনি প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকাটা প্রকাশ করতেন আমাদের, ঠিক আছে। প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকা উনি প্রকাশ করতেন। এছাড়া তলোয়ার বলে একটা পত্রিকা ছিল, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। শ্যামজি কৃষ্ণ বর্মা সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তার পুরোপুরি আন্দোলনটাই কেটে গেছে ভারতবর্ষের বাইরে, ঠিক আছে। ম্যাডাম কামা পার্সি মহিলা, মনে রাখবে ম্যাডাম কামা হচ্ছে একজন পার্সি মহিলা। বেশ, এই প্রশ্নটা কিন্তু আসবেই। কি বললাম, এই যে মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। এবার দেখো পরের পয়েন্ট দিয়ে, ফাদার অফ মডার্ন পাঞ্জাব লর্ড ডালহৌসি, ঠিক আছে, বলাই আছে আমাদের ফাদার অফ মডার্ন পাঞ্জাব। হুম, ম্যাডাম কামা হলো। এবার আসি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম হলো, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম একটু সরিয়ে লিখতে হবে, এস এন ব্যানার্জি। তাই তো? এছাড়া তাকে বলা হয় কি সারেন্ডার নট এবং রাজ, সারেন্ডার নট এবং রাষ্ট্রগুরু, সারেন্ডার নট এবং রাষ্ট্রগুরু তাকে বলা হয়, ঠিক আছে। বেশ, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা বিখ্যাত বই আছে, এ নেশন ইন মেকিং ক্লিয়ার, এবং বেঙ্গলি পত্রিকার সম্পাদন হন 1879-এ, এবং বেঙ্গলি পত্রিকায় তিনি 1882 সালে প্রথম জাতীয় কংগ্রেস তরফ থেকে ব্যবহার করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা উনি ন্যাশনাল কংগ্রেস শব্দটা উনি ব্যবহার করেছেন কোথায়, তার বিখ্যাত পত্রিকা বেঙ্গলিতে, ঠিক আছে। বেশ, এইবার আমরা এখান থেকে চলে আসবো, কি আসবো, দেখো ফাদার অফ রোমান্টিক ন্যাশনালিজম ইন্ডিয়া, এটা বলা হয় কাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, তাই তো। বঙ্কিমচন্দ্রের যে নভেল ছিল আনন্দমঠ, যেটা 1882 সালে প্রকাশিত হয়, সেখানে আমাদের ছিল কি, সেই বিখ্যাত গানটা বন্দে মাতরম, এবং সেই বন্দে মাতরমটা কি করা হয় আমাদের, স্বদেশী বয়কট আন্দোলনের সময় প্রয়োগ করা হয়, ঠিক আছে, স্বদেশী বয়কট আন্দোলনের সময় সেটা প্রয়োগ করা হয়। এবার দেখো এখানে বলে দিই, বঙ্কিমচন্দ্রের আরো কিছু উপন্যাস ছিল, বঙ্কিমচন্দ্রের আরো কিছু ঐতিহাসিক উপন্যাস ছিল, যেমন দেবী চৌধুরানী, যেখান থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কথা জানতে পারছি, ঠিক আছে। আর আনন্দমঠ থেকে আমরা জানতে পারছি, আনন্দমঠে মেনলি যেটা রয়েছে আনন্দমঠে, সেটা হলো আমাদের, কি বলবো, ওই 76-এর মন্বন্তরের ইতিহাসটাও রয়েছে এখানে, ক্লিয়ার। আনন্দমঠ ছাড়াও দেবী চৌধুরানী বললাম, এছাড়াও তার কিছু লেখা রয়েছে, যেমন রাজসিংহ, ঠিক আছে, একটা ইতিহাস মিশ্রিত উপন্যাস, ঠিক আছে। চন্দ্রশেখর, ঠিক আছে, এগুলো তার একটা অন্যতম বিখ্যাত লেখা। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির পর আমরা কি দেখবো, আমাদের ফাদার অফ মডার্ন ইন্ডিয়া রাজা রামমোহন রায়, যেটা আমি আগেই বলেছিলাম, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া রাজা রামমোহন রায়, এটা আমরা দিয়ে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন বাংলার প্রথম আধুনিক মানুষ। বেশ, মারাঠা কেশরী, মারাঠা কেশরী কাকে বলা হয়, মারাঠা কেশরী বলা হয় বালগঙ্গাধর তিলককে, তাই তো। মারাঠা কেশরী বালগঙ্গাধর তিলককে বলা হয়, তিলকের সম্পর্কে আমি একটু আগে বললাম। এবং মারাঠা কেশরী ছাড়াও তাকে বলা হয় কি, মারাঠা কেশরী ছাড়াও তিলককে বলা হয় আমাদের লোকমান্য, 1916 খ্রিস্টাব্দে উনি কি করেছিলেন, হোম রুল মুভমেন্ট করার জন্য উনি লোকমান্য উপাধি পেয়েছিলেন, ঠিক আছে। ইনিও কিন্তু পুনা ফার্গুসন কলেজের স্টুডেন্ট ছিলেন এবং এক্সট্রিমিস্ট ছিলেন। এবং 1লা আগস্ট, 1লা আগস্ট 1920-তে, যেদিনকে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হচ্ছে, সেই ডেটেই মারা যান কে, আমাদের বালগঙ্গাধর তিলক। এবং তিলকের উদ্দেশ্যে একটি পার্টি ফান্ড করা হয়, ঠিক আছে, যার নাম হচ্ছে কি হয়, তিলক স্বরাজ ভান্ডার, 1921-এ তিলক স্বরাজ ভান্ডার, ঠিক আছে। বেশ, মারাঠা কেশরী বালগঙ্গাধর তিলক এখানে বললাম। এবার দেখো রয়েছে আনক্রাউন্ড কিং অফ বরিশাল। আনক্রাউন্ড কিং অফ বরিশাল কাকে বলা হচ্ছে, অশ্বিনী কুমার দত্তকে, ঠিক আছে। অশ্বিনী কুমার দত্তকে বলে আনক্রাউন্ড কিং অফ বরিশাল, অশ্বিনী কুমার দত্ত। এবং এই অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি নামে একটি দল তৈরি করেছিলেন বরিশালে, ক্লিয়ার। স্বদেশ বান্ধব সমিতি নামে বরিশালে একটি দল তৈরি করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। এবং বলে দিই তার বাবার নামে ব্রজমোহন বিদ্যালয় এবং ব্রজমোহন স্কুল দুটোই তিনি তৈরি করেছিলেন। এবং আমাদের 1897-এ অমরাবতী কংগ্রেস স্টেশনে তিনি যোগ দিয়েছিলেন। এবং তার একটা বিখ্যাত কোটেশন আছে, বিখ্যাত একটা মন্তব্য আছে, যে কি বলেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ 3 days তামাশা, 3 দিনের তামাশা বা 3 days মফলি, ঠিক আছে, উনি বলেছিলেন। বেশ, অশ্বিনী কুমার দত্ত হয়ে গেল। অশ্বিনী কুমার দত্তের লেখা বইয়ের মধ্যে রয়েছে আমাদের কি, কর্মযোগ, ভক্তিযোগ, ঠিক আছে। কর্মযোগ ভক্তিযোগের সঙ্গে তিনি লিখেছিলেন যে দুর্গাস্তব স্তোত্র, প্রেম, এগুলো তার একটা বিখ্যাত লেখা অশ্বিনী কুমার দত্তের। এবং অশ্বিনী কুমার দত্ত আমাদের বরিশালকে থেকে
স্বদেশী বয়কট মুভমেন্টটাকে বরিশালের মধ্যে স্প্রেড করেছিলেন এবং বরিশাল থেকে টোটাল সারাউন্ডিংয়ে বাংলাদেশের মধ্যে উনি কিন্তু কি করেন সারাউন্ড করেন। স্বদেশ বান্ধব সমিতি তৈরি হচ্ছে 1905 সাল। ক্লিয়ার? অশ্বিনী কুমার দত্ত। এরপর রয়েছে দেখো রাষ্ট্রগুরু সারেন্ডার নট আনক্রাউন্ড কিং অফ বরিশাল। রাষ্ট্রগুরু সারেন্ডার নট আনক্রাউন্ড কিং অফ বরিশাল। ঠিক আছে? এবং তাকে বলা হয় কি, আরেকটা উপাধি আছে তার, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কাকে বলা হয়? আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ঠিক আছে, আমি এখানে গেলাম, এখান থেকে আমি আবার ফিরে আসছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি রেফারেল কোডটা, যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি তারা 10% ডিসকাউন্ট পাবে, তারা ভর্তি হয়ে যাও অবিলম্বে। আন একাডেমি সাবস্ক্রাইব করো এবং তোমরা ক্লাস মিনি ক্লাস সব ক্লাসই তোমরা পাবে। ক্লিয়ার? আর দেরি নয়, তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে? আহ, আর এটাও বলে দিই, সেখান থেকে ক্লাসগুলো একটু পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করবে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? রেকর্ডিং তোমরা একটু পারলে দেখে নিও, এখান থেকে রেকর্ডিংগুলো একটু দেখে নেবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলি, শুধু রেকর্ডিং দেখে নয় তোমরা এই ক্লাসটা একটু অ্যানালিসিসও করবে নিজেরা, কতখানি বুঝলে বা কিছু। ঠিক আছে? এবার তোমরা পিডিএফ তো পেয়ে যাবে, তার সঙ্গে তোমরা একটু বোঝার কাজটা শেখো। আর দেরি নয়, 10% ডিসকাউন্ট দিয়ে ডিএসএস স্যার এই নাম দিয়ে তোমরা ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার? দেখে নিয়েছো? আমি ফিরে আসছি তোমাদের কাছে। ঠিক আছে? আগামী দিনে আমি আমাদের ক্লাস করাবো এবং সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এবং আমি কালকে আবার ক্লাস নিয়ে আসছি এর পরের এপিসোডটা। ঠিক আছে? থামলাম। ঠিক আছে? গুড মর্নিং। হ্যাঁ, আন একাডেমি সবাইকে ধন্যবাদ, স্টুডেন্টদের সবাইকে ধন্যবাদ।